বাংলার ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর ডাকাত, যার নাম শুনলে সকলের বুক কেঁপে উঠত। আজকে আমরা দেখব সেই ডাকাতের বাড়ি। ধনী ও প্রভাবশালীদের ত্রাস। এই মানুষটি সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন এক পরম দাতা হিসেবে। তার এই বিশাল প্রাসাদের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, যা আজও মাটির নিচে ডেবে যাওয়া রহস্যে ঘেরা। লোকমুখে শোনা যায় নদী পথের সমস্ত লুটের মাল তিনি নিয়ে আসতেন এই গোপন সুড়ঙ্গ দিয়ে। আজ আমরা প্রবেশ করছি সেই অভিশপ্ত অন্ধকার কুটায়। খেলারাম ডাকাত, সেই ডাকাতের বাড়িতে আসলে কি তিনি ডাকাত ছিলেন না কি ছিলেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো আমরা তার বাড়িতে এসেছি। তিনি এই বাড়িটি একমাত্র করেছেন তার মাকে ভালোবেসে। তার মাকে তিনি এত পরিমাণে ভালোবাসতেন যে তার মায়ের জন্য এই বিশাল একটি প্রাসাদ তিনি নির্মাণ করেছেন। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা কি শুধুই এক মায়াবী আড়াল ছিল? এই অগণিত বন্ধ দরজার আড়ালে চাপা পড়ে আছে শত বছরের এমন এক অন্ধকার ইতিহাস, যার গভীরে লুকিয়ে থাকা সত্যগুলো আজও সাধারণ মানুষের কল্পনার বাইরে। সে ডাকাতি করতো, ডাকাতি করে আইনে গরিব দান করতো। সে হচ্ছে দাতা। আমরা অনেক বলে খেলাম দাদা, আসলে দাদা না, ঠিক আছে। হ্যাঁ, গরিব ডাকাতি করে আইনে পদে ডাকাতি করতো। তার 1000 সৈন্যবাহিনী ছিল। 1000 সৈন্যবাহিনী ছিল। সময় সে ডাকাতি করতো, ডাকাতি করে আইনে গরিব দান করতো। আর শুনলাম নাকি উনি ওনার মারে খুব ভালোবাসেন। হ্যাঁ, এটা সত্যটা বাস্তব। এটা প্রমাণ আপনি উপরে গেলে পাইবেন, ঠিক আছে। উপর প্রমাণ কিছু আছে মায়ের ভালোবাসতো। এটা কি মায়ের কারণে করছে না মায়ের কারণেই করছে? ওনার এটা মন্দির না বাড়ি? এটা বাড়ি। এটা বাড়ি। ওনারা এখানে মা থাকতো। আর মঠ যেটা ছিল, মঠগুলো কিছু মোটামুটি পাইবেন, সামনে দিয়ে পাইবেন। দেয়ালের এই অপূর্ব কারুকার্যগুলো দেখলেই বোঝা যায় সেই আমলের স্থাপত্য শৈলী কতটা আধুনিক আর সমৃদ্ধ ছিল। কিন্তু এই নান্দনিকতার ঠিক পেছনেই অপেক্ষা করছে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। আমরা এখন প্রবেশ করছি ভবনের একদম গভীরে, এক চরম অন্ধকারের ভেতরে, যেখানে দিনের আলো পৌঁছানো যায় না। এখানে আমাদের সাথে আছেন স্থানীয় এক বাসিন্দা। তার মুখে প্রাচীন ইতিহাস আর গা শিউরে ওঠা গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছি। চোখের সামনে হাত নাড়ালেও কিছু দেখা যায় না। বাধ্য হয়ে আমাদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে হলো। নিচতলায় এই গোলকধাঁধায় অগণিত রুম রয়েছে, যা তীব্র অন্ধকারের কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না। কথিত আছে এই কক্ষগুলোর কোনো একটিতেই ছিল সেই রহস্যময় গোপন সুড়ঙ্গ, যা সরাসরি মিশেছিল ইছামতি নদীতে। আজ আর সেই সুড়ঙ্গের মুখ চোখে পড়ে না। সময়ের স্রোতে তা হারিয়ে গেছে। তবে এই অন্ধকার দেওয়ালগুলো আজও যেন সেই প্রাচীন রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নিচতলার গুটগুটে অন্ধকার কাটিয়ে আমরা যখন দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠছি, বুকের ভেতর কেমন যেন একটা অজানা আতঙ্ক ভর করছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো চোখ আজও আমাদের উপর নজর রাখছে। আমরা দেখছি পাথরগুলি নাই এখনো। এটা কোষ্ঠী পাথর ছিল, কালো পাথর ছিল। কোষ্ঠীর মধ্যে কি কথা বলতে পারবো না, কিন্তু কালো পাথর ছিল ওই সাইডে, পুরো সাইডে কি পাথর আমি বলতে পারবো না। আমি ছোট ছিলাম। কত সুন্দর একটা সিম্প্যাথি কথা যে তার মায়ের জন্য সে এত সুন্দর একটা জায়গা করেছে। এবং এখানে কোষ্ঠী পাথর ছিল, এবং কি এই পাত্রটার মধ্যে তার মাকে তিনি খাবার দিতেন। মাকে এখানের মধ্যে দুধ বা অন্যান্য জিনিস দিয়ে এখানে নাকি খাবার বা গোসল এমন কিছুই এখানে হবে, যা আমরা এলাকার মানুষের কাছ থেকে শুনতে পেরেছি, জানতে পেরেছি। তিনি ডাকাত হলেও কতটা উদার মনের ছিল তা এই জায়গাটা দেখলে বোঝা যায়। আপনারা কখনো যদি এখানে ঘুরতে আসেন, অবশ্যই এই খেলারাম দাদা সম্পর্কে জানবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। এটা তো মানে চুন-সুরকি দিয়ে করা ছিল। চুন-সুরকির কারণে এটা হলো একদম উপরের অংশের যেই মঠের মতো জায়গাটা। কত সুন্দর, চারপাশে কত সুন্দর কারুকাজ করে তারা রেখেছে। তখন যেই চুনসুরকির কাজ এখনো দেখুন কত সুন্দরভাবে টিকে আছে। যে এটা এখনো এত বছর এখানে এভাবে আছে, এটা আসলে অভাবনীয়, অকল্পনীয় একটা ব্যাপার।
ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম লেখা থাকে যাদের আসল পরিচয় আজও এক মস্ত বড় রহস্য। এমনই এক রহস্যময় চরিত্রের নাম খেলারাম দাতা। আজ থেকে প্রায় 500 বছর আগে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকায় ইসামতি নদীর তীরে আগমন ঘটেছিল এই অদ্ভুত মানুষটির। কিন্তু কে ছিলেন এই খেলারাম? অনেক জায়গায় আমি অনেক বাড়ি গেছি পুরানো, বাট এরকম দেখি নাই। সামনে একটু কয়েকটা বাড়ি দেবে, সামনে আজ করতে পারি। আমি আসলে এই পর্যন্ত অনেক বাড়িতে গিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এমন বাড়ি এরকম সুন্দর বা এত কারুকাজের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর রুম করা এমন বাড়ি আমি কখনো দেখি নাই। আপনারা যদি কখনো এই নবাবগঞ্জ বা কলাকুপায় আসেন, অবশ্যই এটা দেখবেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এক মহান দানবীর, এক অনন্য রবিনহুড। ধনীদের ধন সম্পদ লুণ্ঠন করে যিনি বিলিয়ে দিতেন গরিবদের মাঝে। কিন্তু পর্দার আড়ালে সত্যটা কি? তিনি কি শুধুই একজন পরোপকারী ছিলেন, নাকি ছিলেন এক ভয়ানক এবং দুর্দর্শ ডাকাত সর্দার যার ভয়ে একসময় কাঁপত পুরো এলাকা? কত পুরনো কারুকাজ দেখুন, যে চুন সুরকি দিয়ে যেই ইয়েগুলো করা এখনো পর্যন্ত সেইভাবেই আছে। অনেকটা উঠে গিয়েছে, বর্তমানে এটা সরকারি প্রত্নতত্ত্ব হিসেবে তারা সংস্কার করেছে শুনেছি। যতটুকু আগের কাজ এখনো পর্যন্ত কত সুন্দর নিখুঁতভাবে এই জিনিসগুলো এখনো আছে। অনেকটা মোটামুটি ফেটে গিয়েছে দেখা যাচ্ছে বা উঠে যাচ্ছে। তো এটা যদি সরকারিভাবে আরও যত্নশীল হয়ে যদি এটাকে আরও সুন্দর করে রাখা যায়, আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এটা আরও দেখবে, জানতে পারবে, বুঝতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাজগুলো কত সুন্দর তারা করেছে। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে অনেকগুলো রুম আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঘুরে ঘুরে আপনারা দোতলার মধ্যে উঠলে টোটালটাই রুম দেখতে পারবেন, প্রচুর পরিমাণে রুম আছে এখানে। আর আরেকটা জিনিস আমরা যেটা জানতে পেরেছি যে এর মাটির নিচেও নাকি আরও দুতলা ছিল, এখন বর্তমানে সেটা বন্ধ, এবং কি তার নিচে সিন্দুক রাখা ছিল, সেই সিন্দুকগুলো তোলা হয়েছে কিনা সেটাও আমরা কেউই জানে না, আমরাও ঠিকমতো এই ব্যাপারটা নিয়ে জানি না। আপনারা যদি এই রুমগুলো দেখুন, প্রত্যেকটা জায়গার মধ্যে এমন সুন্দর সুন্দর মঠের মতো করে রুম করা আছে, খুব সুন্দর। প্রায় অনেকগুলো রুমই এখানে আছে। এই যে দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর তাদের তখনকার কারুকাজ। আমার কাছে এই বাড়িটা আসলে অনেক সুন্দর লেগেছে। লোকমুখে প্রচলিত আছে ইসামতি নদীর গভীর তলদেশ থেকে খেলারামের বাড়ি পর্যন্ত বিস্তৃত ছিল এক গোপন সুড়ঙ্গ পথ। নদীপথে ডাকাতি করা কোটি কোটি টাকার সোনাদানা আর গুপ্তধন তিনি নিয়ে আসতেন সেই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে। আর সেই সব ধন সম্পদ লুকানো থাকতো তার বাড়ির মাটির নিচে গোপন প্রকোষ্ঠে। নবাবগঞ্জের কলাকুপায় আজও দাঁড়িয়ে আছে তার সেই স্মৃতিবিজড়িত বাড়ি। স্থানীয়রা যাকে চেনে আন্ধারকোটা নামে। অদ্ভুত এর স্থাপত্য শৈলী। ধারণা করা হয় এই বিশাল ভবনটি আসলে ছিল 5 তলা, কিন্তু কালের আবর্তে এর নিচের 3 তলাই আজ মাটির নিচে চিরতরে হারিয়ে গেছে। দৃশ্যমান কেবল উপরের 2 তলা। মাটির নিচে লুকিয়ে থাকা সেই 3 তলায় কি আজও জমা হয়ে আছে খেলারাম দাতার সেই লুণ্ঠিত গুপ্তধন? ইতিহাসের এই ধুলোবালি আর লোককথার আড়ালে কোন সত্য লুকিয়ে আছে তা হয়তো কোনো দিনই জানা যাবে না। খেললাম দাতার কোঠা, আমরা সবাই খেললাম দাতার কোঠা নামে চিনি। নগঞ্জ কলকপাড় ইউনিয়ন, নগঞ্জের পাশেই, মেন রুটের পাশেই। আপনারা সবাই আইসা দেখতে পারেন, দেখে ঘুরে সময় কাটাতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এই বাড়িটা কত বছর আগে? 700 বছর আগে। 700 বছর আগে। হ্যাঁ। আর খেলারাম দাতা সম্পর্কে যদি অরিজিনাল দানশীল ছিল। ডাকাতি করতো, ডাকাতি করে আইনে গরিবকে দান করতো। এই হিসেবে তার নাম হচ্ছে দাতা। গরিবকে অনেক ভালোবাসতো। উনি কি পরবর্তীতে এখানে ছিল না? না, কোন জায়গায় মারা গেছে, মারা যাওয়ার পরে সে পাগলের মতো হয়ে গেছিল। কোন জায়গায় চলে গেছে কেউ বলতে পারে না। এরকম অবস্থা ছিল লাস্টে। ওনার মানে না, ওনার এখানে যে মাটি হয়েছে কোনো নজির নাই। ওনাদের কি বংশ এখানকার স্থানীয় ছিল তারা, স্থানীয় এখানকারই। মারে ভালোবেসে তিনি এই প্রাসাদ করছেন। মা মারা যাওয়ার পরে আর কি সে পাগলের মতো হয়ে গেছিল। এমনি শুনছি আর কি, আমরা দাদার কাছে শুনছি যে এটাই। এলাকাবাসী তো অনেক উপকার করতো। হ্যাঁ, এলাকাবাসী অনেক উপকার, ডাকাতি করে যা পাইতো সবাই দান করে দিত। এর জন্য তারা দাতা বলতাম আমরা। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল খান। একটা জিনিস, খেলারাম দাতা তিনি আসলে ডাকাত থাকলেও তার ভিতরে উদার মন ছিল। তিনি যে জিনিসগুলো ডাকাতি করতেন সেই জিনিসগুলো তিনি মানুষের মধ্যে দান করে দিতেন। তার মধ্যে এই জিনিসটা ছিল, তিনি একমাত্র ডাকাতি করতেন নাকি মানুষকে দান করার জন্য। তার এই উদারতার কারণে আজকে তাকে এখনো পর্যন্ত মানুষ স্মরণ করে।
বর্তমানে যে অবস্থার মধ্যে আছে অনেকটা আপনার চুন সুরকির যে এই কাজগুলো সেগুলো ভেতরে রং করা হয়েছিল, তা এখন অনেকটা উঠে গিয়েছে, তাই দেখা যাচ্ছে। এগুলোকে আবার যদি নতুন করে আবার সংস্কার করা হয় আশা করি অনেক সুন্দর দেখা যাবে। এখন যেখানে উঠছে এটা দোতলার উপরে, দোতলার উপরে আরো একটা মতো এমন রুম করা খুব সুন্দর, এটা একদম উপরে। এটাও আপনারা দেখুন, এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর কারুকাজ করা আছে, একদম চারপাশে তাদের তখনকার যে কারুকাজগুলো খুব সুন্দরভাবে তারা করেছে, একদম উপরে কারুকাজ করেছে। এই পাশে একটি বিশাল বড় দিঘির মতো আছে এবং কি সামনে অনেকগুলো নারিকেল গাছ, প্রচুর পরিমাণে গাছ দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি একটু সামনে ওই পাশটায় যাই, ওই পাশটার মধ্যে আছে হলো তাদের আরও কিছু পুরনো বাড়ি আছে, সেগুলো আমরা আপনাদেরকে এখান থেকে একটু দেখাচ্ছি, পরবর্তীতে আবার আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওই পাশটার মধ্যে আরও কয়েকটা পুরনো বাড়ি আছে। এখানে এটা হলো উপরে ওঠার জন্য সিঁড়ি, এপাশেও সিঁড়ি আছে, দুপাশ দিয়ে সিঁড়ি দেওয়া আছে, আর চারপাশে এমন রুম আছে 1 2 3 4 5 6 7টা এমন সিঁড়িও আছে, আর রুম আর মাঝখানের এটা হলো আরেকটা বিশাল রুম, যেটা দোকানের মতোই অবস্থা। খেলারাম দাতা একাধারে দাতা নাকি শুধুই এক কুখ্যাত দস্যু, এই রহস্যের উত্তর আজও ইছামতি নদীর ঢেউয়ে ভেসে বেড়ায়। এই হলো খেলারাম দাতার বাড়ি। ঠিক বাড়ির এই পাশটার মধ্যে আরও দুটো বাড়ি আছে, যেটাও অনেক পুরনো বাড়ি, বর্তমানে এই অবস্থার মধ্যে আছে। যেটাও আপনারা আসলে এই জায়গাটাও দেখে যেতে পারেন। একদম বাড়ির ঠিক উল্টা পাশেই এই সুন্দর আরও দুটি পুরনো বাড়ি আছে। এখানে মনে হয় এখন আর কেউ থাকে না, এটা হলো কলাকোপা ইউনিয়ন পরিষদের আন্ডারেই আছে মনে হয়, সে কারণে এটা এখন বন্ধ আছে। আপনারা আসলে এই বাড়ির সাইটগুলো দেখে যেতে পারবেন। লোকেরা বলে এই জনপদে একসময় টাকার পাহাড় গড়েছিলেন এক ডাকাত সর্দার। দিনের আলোয় যিনি ছিলেন পরম দাতা, রাতের অন্ধকারে তিনি রূপ নিতেন এক নৃশংস দস্যুর। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে খেলারাম দাতার আন্ধার কুঠা, তার ঠিক গা ঘেঁষেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আরো 3টি পুরনো বাড়ি। কেন এত কাছাকাছি তৈরি করা হয়েছিল এই প্রাচীন অট্টালিকাগুলো? শুধুই কি জমিদারি বিলাসিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গোপন কোনো ইশারা? কিন্তু হঠাৎ করেই এই রাজপ্রাসাদ ছেড়ে কোথায় হারিয়ে গেলেন গরিবের রবিনহুড খ্যাত খেলারাম দাতা? কেন তিনি রাতারাতি উধাও হয়ে গেলেন? তার এই নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে আছে 3টি হাড়হিম করার রহস্য। এটা যেটা দেখতে পাচ্ছেন খেলারাম দাতার বাড়ি, আমরা আছি হলো ঠিক মাটির উপরেই। আপনাদেরকে যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা যদি দেখাই, এই হলো দাতার বাড়ি আর হলো মাটি। ঠিক এই মাটির নিচেও নাকি আরও 2 তলা ছিল, এটা আমরা এতটুকু জানতে পেরেছি। এই 2 তলা আস্তে আস্তে কালের পরিক্রমায় এটা নিচের দিকেই নেমে গিয়েছে। কতটা এটা কিভাবে নেমেছে এলাকার মানুষও ঠিক বলতে পারে না, এটা নাকি অটোই নেমে যায় এমন কোনো কিছু কিনা সেটাও আমরা আসলে জানি না। কিন্তু এর নিচেও 2 তলা আছে, এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গিয়েছে। এবং কি যেখানে এই জায়গাটা ছিল নামার মতো, নিচের যে সিঁড়িটা ছিল সেটা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে, এখন বর্তমানে সেটা বন্ধ আছে। তার নিচেও নাকি 2টা সিন্দুক ছিল, সেগুলো নাকি ওইখানেই আছে। তা আপনারা একটা জিনিস দেখুন যে উপর থেকে 1 তলা 2 তলা এবং কি এর নিচেও আরও 2 তলা ছিল, তাহলে 4 তলা এই খেলারাম দাতার বাড়িটা ছিল। খেলারাম দাতার নিখোঁজ হওয়ার প্রথম এবং সবচেয়ে প্রচলিত লোককথাটি রীতিমতো অলৌকিক। বলা হয় খেলারামের তৈরি করা এক বিশাল দিঘি পানি উঠছিল না। এক রাতে স্বপ্নে আদেশ পেয়ে তার মা দিঘির মাঝখানে নামা মাত্রই চারপাশ থেকে পানি ফুঁসে উঠে। মাকে বাঁচাতে খেলারাম দাতা নিজেই সেই অথই পানিতে ঝাঁপ দেন। এরপর মা আর ছেলে দুজনেই চিরকালের জন্য পানির নিচে অদৃশ্য হয়ে যান।
দ্বিতীয় মতবাদটি আরো বেশি রোমাঞ্চকর। খেলারাম যেহেতু একজন ডাকাত সর্দার ছিলেন, তাই ব্রিটিশ পুলিশ যখন তার এই অন্ধকার কুটার চারপাশ ঘিরে ফেলে তখন তিনি ধরা দেননি, বরং তার ঘরের ভেতরের সেই গোপন সুড়ঙ্গ দিয়ে বিপুল সম্পদ নিয়ে ইছামতি নদীর অপেক্ষমান নৌকায় চড়ে অন্য কোনো দেশে পালিয়ে যান। আর শেষ বাস্তবসম্মত ধারণাটি হলো 1947-এর দেশভাগের দাঙ্গার সময় নিরাপত্তার স্বার্থে নিজের এই রাজপ্রাসাদ ফেলে তিনি সহপরিবার ভারত পাড়ি জমান। মাটির নিচের অলৌকিক মৃত্যু নাকি সুড়ঙ্গ পথে পলায়ন, খেলারামের এই নিখোঁজ হওয়ার কোন কারণটি আপনার কাছে সত্য মনে হয় কমেন্টে জানান। লোকমুখে বাড়িটি 500 বছরের পুরনো বলা হলেও ইতিহাস বলছে এটি আসলে 1850 সালের দিকে নির্মিত প্রায় 200 বছরের প্রাচীন এই জমিদার বাড়ি। আর এই কারণে 19 শতকের জমিদার খেলারাম দত্তের পক্ষে 1947 সালের দেশভাগের দাঙ্গার সময় এই প্রাসাদ ফেলে সহপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ বাস্তব ও ঐতিহাসিক সত্য পাওয়া যায়। রহস্যের শেষ এখানেই নয়, ইছামতি নদীর এই শান্ত পানির ঠিক কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে আরো অনেকগুলো প্রাচীন ও ভৌতিক প্রাসাদ। আরেকটি পুরনো বাড়ি, এটা অনেক পুরনো বাড়ি এবং কি এখানে আরো অনেকগুলো বাড়ি আছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। কত সুন্দর এখনো মানে বাড়িগুলো তাদের আপন মনে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই বাড়িগুলোর অনেকগুলোর মূল ফটকে ঝুলছে বিশাল বিশাল তালা। বর্তমানে এগুলোর ভেতরে সাধারণ কোনো মানুষকে পা বাড়াতে দেওয়া হয় না। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? এই সেই নদী, যেই নদী দিয়ে খেলারাম দাতা যেসব জিনিসগুলো ডাকাতি করতেন, এই নদী দিয়ে ডাকাতি করে এনে তারপর তিনি তার বাড়িতে নিয়ে যেতেন। এই সেই নদী, তার বাড়ি থেকে বেশি দূর না, নদীটা খুব কাছাকাছি। এবং কি এই নদীর পাশে আরও অনেক এরকম রাজকীয় বাড়ি তৈরি হয়েছে এবং কি আছে অনেক রাজকীয় বাড়ি। এই বাড়িগুলো এখানে থাকার কারণ হলো, যেহেতু এটা নদী, একটা সময় এখান থেকেই বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যেসব মালামাল আনা হতো, সকলেই কিন্তু এই নদীর পাশেই এমন রাজকীয় স্থানগুলো করে থাকে। যারা দেখা গেছে যে বড় বড় ব্যবসায়ী বণিক যারা ছিলেন, তারাই এই নদীর আশেপাশে এমন রাজকীয় বাড়িগুলো করেছেন। এই এলাকার মধ্যে এমন অনেক রাজকীয় বাড়ি আছে যেগুলো আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরে দেখতে পারেন, দেখে যেতে পারেন। ইছামতি নদীর এই শান্ত পাড় ঘেঁষে যতই সামনে এগোচ্ছি, মনের ভেতর এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি দানা বাঁধছে। চোখের সামনে ভেসে উঠছে খেলারাম দাতার মতো শত বছর আগের সেই প্রভাবশালী জমিদারদের চেহারা। মনের ভেতর একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কেমন ছিলেন এই মানুষগুলো? তারা কি আসলে পরোপকারী ছিলেন, নাকি এই রাজকীয় দেওয়ালগুলোর আড়ালে লুকিয়ে ছিল কোনো নির্মম অত্যাচারীর রূপ? নদীর পাড় ঘেঁষে রয়েছে এমন অনেক প্রাচীন অট্টালিকা, তবে এর মধ্যে বিখ্যাত তেলিবাড়ি ও পান্নাবাড়ির মতো বেশ কিছু ভবন বর্তমান ব্যবহার হচ্ছে বাংলাদেশ আনসার বিডিবির আঞ্চলিক ক্যাম্প হিসেবে। সরকারি কড়া নিরাপত্তার কারণে এই নিষিদ্ধ বাড়িগুলোতে এখন চাইলেই কেউ ঢুকতে পারে না। ভালো কি মন্দ, ইতিহাসের পাতায় তারা যাই হোক না কেন, ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সুরক্ষিত বাড়িগুলো আজও যেন এক অনন্ত রহস্যের জাল বুনে চলেছে। বন্ধুরা, আমরা আরও একটি পুরনো বাড়িতে এসেছি। দেখুন কত সুন্দর, কত সুন্দর তার কারুকাজ। মানে যদি সরাসরি চোখে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস হবে না। একদম খুব ছোটোখাটো একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা পুরনো বাড়ি, আসলেই মানে অবাক করার মতো। পুরো বাড়িটির কারুকাজ দেখুন, কত সুন্দর তার নিখুঁত কারুকাজ। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা ঢাকার নবাবগঞ্জের এই কলাকুপা, এখানে প্রতিটি ইটে মিশে আছে শত বছরের পুরনো সব ইতিহাস। খেলারাম দাতার মতো রহস্যময় চরিত্র থেকে শুরু করে কোকিল পেয়ারি জমিদার বাড়ি, জজ বাড়ি কিংবা উকিল বাড়ির মতো দর্শনীয় সব স্থান আপনাকে নিমিষেই নিয়ে যাবে ইতিহাসের এক সোনালী অতীতে। ঢাকার খুব কাছেই হওয়াতে আপনারা চাইলে মাত্র একদিনে ঘুরে আসতে পারেন এই বিখ্যাত জায়গাগুলো থেকে। শুধু তাই নয়, কলাকুপার এই সোজা রাস্তা ধরে একটু সামনে এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন ঢাকার মিনি কক্সবাজার নামে খ্যাত অপরূপ মৈনট ঘাটে। তাহলে আর দেরি কেন, আগামী ছুটির দিনেই ঘুরে আসুন ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধনে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর সফরে।